শব্দের ব্যুৎপত্তিগত শ্রেণীবিভাগ, প্রকৃতি প্রত্যয়। আজ আমি আলোচনা করব তোমাদের ব্যাকরণের একটি অধ্যায়, প্রকৃতি প্রত্যয়। তবে প্রকৃতি প্রত্যয় নিয়ে আলোচনা করার আগে ধাতু নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। ধাতুর প্রসঙ্গ স্বাভাবিকভাবে চলে আসবে, আর সেই সাথে উপসর্গের ব্যাপারটা নিয়েও আলোচনা করতে হবে। ধাতু, প্রত্যয়, উপসর্গ এগুলো পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে, পরস্পরের সঙ্গে সম্পর্কিত। আমি এর আগে ধাতুর একটি তালিকা পাঠিয়ে দিয়েছিলাম, যেখান থেকে লিখে নিতে বলেছিলাম, তোমাদের একটু পড়ে দেখতে বলেছিলাম, একটু মুখস্থ রাখতে বলেছিলাম। আর প্রত্যয়ের সংজ্ঞা, প্রত্যয়ের শ্রেণীবিভাগ, তার কিছু উদাহরণ সেগুলোও পাঠিয়েছিলাম। আশা করি সেগুলো তোমরা দেখেছো, মুখস্থ করার চেষ্টা করেছো, বুঝে মুখস্থ করার চেষ্টা করেছো। আর আগে থেকে যদি লিখে পড়ে রাখা থাকে তাহলে এখন বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। এখন বলি যে ধাতু কাকে বলে। দেখো, ধাতুর সংজ্ঞা লেখা আছে যে ক্রিয়াপদ বা ক্রিয়াজাত শব্দকে বিশ্লেষণ করলে যে মূল অংশটি পাওয়া যায় তাকে ধাতু বলে। অর্থাৎ ক্রিয়া বা ক্রিয়াজাত শব্দের মূল যে বিশ্লেষ্য অংশ সেটি হলো ধাতু। ক্রিয়ার মূল অর্থযুক্ত অবিভাজ্য অংশকেও ধাতু বলে। তার মানে আমরা যদি একটি ক্রিয়াপদকে বা ক্রিয়াজাত শব্দকে ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে তার একটা মূল অংশ পাওয়া যাবে। সেই মূল অংশটা কিন্তু একটি অর্থযুক্ত অংশ, আর সেই অর্থযুক্ত মূল অংশটিকেই ধাতু বলা হবে। তোমাদের সংস্কৃত ছিল, ধাতু সম্পর্কে একটা ধারণা তোমাদের আছে। তাহলে শব্দের মূল, বিশেষ করে ক্রিয়াপদ বা ক্রিয়াজাত শব্দের যে মূল অংশ তাকে ধাতু বলা হচ্ছে। যেমন এখানে উদাহরণ হিসেবে লেখা আছে চলা। চলা একটা ক্রিয়া। চলাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দাঁড়াচ্ছে চল যোগ আ। চল আ, এই দুটোর মধ্যে মূল অংশ কোনটা বুঝতেই পারা যাচ্ছে, নিশ্চয়ই আ নয়, চলটাই মূল অংশ, তাই চলটাই হলো ধাতু। তারপরে চলন্ত। চলন্ত তো ক্রিয়া নয়, চলন্ত একটা বিশেষণ পদ। তার মানে এই চলন্ত বিশেষণ পদটা মধ্যেও একটা মূল অংশ রয়েছে, সেই মূল অংশটাও হলো চলা। শব্দকে বিশ্লেষণ করে যে মূল অংশ পাওয়া গিয়েছিল সেটা হলো চল, তেমনি চলন্তকে ভাঙলে চল যোগ অন্ত। তাই এই দুটো অংশের মধ্যে যেটা মূল সেটা হলো চল। তাহলে চলা আর চলন্ত ক্রিয়াপদ আর এই ক্রিয়াজাত বিশেষণ পদের মধ্যে যে মূল অংশ আছে সেটা হলো একই, সেটা হলো চল। চলের একটা অর্থ আছে চলা অর্থে, আর এই অর্থযুক্ত মূল অংশটাই হলো ধাতু। এখানে ধাতুর একটা তালিকা দেওয়া আছে। যদি ধাতুর তালিকাটা মুখস্থ করতে পারো তাহলে একটা শব্দকে ভাঙতে অনেক সহজ হবে, একটা শব্দকে বিশ্লেষণ করতে অনেক সহজ হয়ে যাবে তোমাদের। ধাতু এবং প্রত্যয় আলাদা করে ভাঙাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। যদি মুখস্থ এখনও না হয়ে থাকে তাহলে বলবো এই ধাতুর তালিকা মুখস্থ করা শুরু করে দাও। জোরে জোরে মুখস্থ করা শুরু করে দাও, চিৎকার করে করে মুখস্থ করা শুরু করে দাও, গোটা বাড়ি ফাটিয়ে চিৎকার করে পড়া শুরু করে দাও। কীভাবে মুখস্থ করবে কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি। দুই দিক থেকে মুখস্থ করবে। মানে চল ধাতু কোন অর্থে প্রযুক্ত হয়, চলা অর্থে, এভাবে মুখস্থ করবে। আবার উল্টে মুখস্থ করবে যে চলা অর্থে কোন ধাতু হয়, চল ধাতু হয়। তার মানে চল চলা অর্থে, চল চলা অর্থে, চল চলা অর্থে, চল চলা অর্থে, চলা অর্থে চল, চলা অর্থে চল, চলা অর্থে চল। দুই দিকেই ভাবে মুখস্থ করবে। একবারে ছোটদের মতো, বাচ্চাদের মতো মুখস্থ করবে, গলা ফাটিয়ে চিৎকার করে মুখস্থ করবে। আমি যখন গলা ফাটিয়ে এখন চিৎকার করে তোমাদের মুখস্থের পদ্ধতি বোঝাতে পারি, তো তোমরা বাড়িতে চিৎকার করে গলা ফাটিয়ে কেন মুখস্থ করবে না? পাশাপাশি লোকজন শুনুক, বাড়ির লোকজন শুনুক যেই করোনা পরিস্থিতির মধ্যেও তোমরা কতখানি জোরদার পড়াশোনা করছো। এখানে একটা কথা বলে রাখি, দেখবে ধাতুতে যদি দুই অক্ষরে ধাতু হয় তাহলে অবশ্যই সেই ধাতুর শেষে হসন্ত চিহ্নটা দেবে, আর যদি এক অক্ষরে ধাতু হয় তাহলে হসন্ত চিহ্ন বসবে না। কিন্তু হসন্ত চিহ্নটা দেওয়া না দেওয়া এটা কিন্তু খুব জরুরি। যেমন দেখো
চলা অর্থে কোন ধাতু হয়েছে না চল, তো এই চল ধাতুর শেষে কিন্তু হসন্ত দেওয়া আছে 2 অক্ষরে বলে। আবার যা ধাতু যাওয়া অর্থে, যাটা 1 অক্ষরে, তাই এখানে কোনো হসন্ত হয়নি। তেমনি খাওয়া অর্থে, পড়া অর্থে, পট পাঠ করা অর্থে, দেখা অর্থে, লক্ষ্য করা অর্থে, দর্শন করা অর্থে, মরা অর্থে, মৃত্যু বা মরণ অর্থে, পান করা অর্থে, দান করা অর্থে, শোনা অর্থে, শ্রবণ করা অর্থে। পার্থক্য দেখো, চলিত ভাষার ক্ষেত্রে শোনা অর্থে শুন, আর সাধু ভাষার ক্ষেত্রে শ্রবণ করা অর্থে হলে হবে। হাসা অর্থে, কাঁদা অর্থে, বরণ করা অর্থে, হরণ করা অর্থে, করা অর্থে। আর যদি সাধু ভাষা হয় কৃত, তাহলে হবে কৃধাতু। কৃত, করণ এই সমস্ত শব্দে কৃধাতু হয়, কিন্তু চলিত ভাষার ক্ষেত্রে করা অর্থে কর ধাতু হয়। কর্ষণ করা অর্থে, বর্ষণ অর্থে, বৃদ্ধি পাওয়া অর্থে, বর্তমান অর্থে। দেখো বৃদ্ধে ধ আছে, এটা বৃদ্ধি, আর বর্তমানে ত আছে, তাই বৃদ্ধ খণ্ডিত। ভেদ করা অর্থে, এখানে বানানটা একটু ভুল আছে, ভিদ বানান দেওয়া আছে ভয় দীর্ঘই দয় হর্ষন্ত, কিন্তু হবে ভয় হর্ষই দয় হর্ষন্ত। তোমরা একটু কারেকশন করে নাও। ভেদ করা অর্থে, গমন করা অর্থে, মুক্ত করা অর্থে, ভয় পাওয়া বা ভীত অর্থে, স্থান বা অবস্থান অর্থে, সহ্য করা অর্থে, বচন বা বক্তব্য অর্থে, বলা অর্থে, জয় করা অর্থে, জ্ঞান অর্থে বা জানা অর্থেও হয়, গান করা অর্থে, ত্যাগ করা অর্থে, ভোজন করা অর্থে বা ভোজন এই সমস্ত অর্থে ভুজ ধাতু হয়। আর ভজনা ভজনা অর্থে বিদ্যা বিদ্যমান এইসব শব্দে ধাতু হয়। লাভ করা অর্থে, হত্যা করা অর্থে, যেমন ঘাতক শব্দে হন ধাতু হয়, ঘাতক মানে যে হত্যা করে। জন্মানো অর্থে, রক্ষা করা অর্থে, রক্ত বা রজক অর্থে, শিক্ষা দেওয়া বা শিক্ষক এই সমস্ত শব্দে ধাতু হয়। তারপরে পালি, পয়গা লয় হর্ষই, পালি পালন করা অর্থে, পচে যাওয়া অর্থে, পাচক শব্দেও পচ ধাতু হয়। পূজা করা অর্থে, বহে চলা অর্থে, বহন বয়ে চলা। বসা অর্থে, উঠা অর্থে, তৃপ্তি অর্থে, দীপ্তি অর্থে, খ্যাতি অর্থে, বুদ্ধি অর্থে, সৃষ্টি অর্থে, সুপ্তি অর্থে, নি ধাতু নত বা নমস্কার অর্থে, চরা অর্থে, ত্রাণ বা ত্রাতা অর্থে, ক্রয় করা অর্থে, রোদন করা অর্থে, রোদন মানে কান্না, রোদন করা অর্থে, শ্রম পরিশ্রান্তি, এই শ্রান্ত বা শ্রান্তি এই শব্দে শ্রম ধাতু হয়। শক্তি অর্থে, স্মরণ করা অর্থে দন্তেশয় ময়রি, আর দন্তেশয়রি স্মরণ অর্থে স্মরণ আর স্মরণ করা দুটোর মধ্যে পার্থক্য আছে, বানানটা দেখে নাও, তবে গিয়ে ধাতুর বানানটাও তোমাদের আলাদা আলাদা করে মনে রাখতে হবে। গোপন করা অর্থে, হিংসা বা সিংহ অর্থেও হিংস ধাতু হয়। ভক্ষণ করা অর্থে, আর ভৃত্য অর্থে। এখানে কিছু ধাতুর তালিকা আমি দিয়েছি, কিছু ধাতুকে এখানে উল্লেখ করে তোমাদেরকে মুখস্থ করতে বলছি। তার মানে এই নয় এই ধাতুগুলোই যথেষ্ট। এই ধাতুগুলো কমন ধাতু, বেশিরভাগ শব্দে দেখবে এই ধাতুগুলো ঘুরে ফিরে এসছে। তাই ধাতুগুলো যদি জানা না থাকে তাহলে একটা শব্দকে ভাঙতে পারবে না, বিশ্লেষণ করতে পারবে না, করতে গিয়ে ভুল হবে। তাই ধাতু মুখস্থ করতেই হবে। আর যদি পারা যায় তোমাদের ব্যাকরণ বইতে বা সহায়িকাতে যে ব্যাকরণের অধ্যায় আছে সেখানেও কিন্তু বিভিন্ন শব্দ আছে যেখানে কিছু নতুন নতুন ধাতু পাবে, সেগুলো তোমরা একটু মুখস্থ রেখো। ধাতু যার মুখস্থ থাকবে সে শব্দকে খুব সহজে নিজেই ভেঙে ফেলতে পারবে। প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি কি আর প্রত্যয় বা কি? প্রকৃতি হল ব্যাকরণে মূল শব্দ বা ধাতুকে বলা হয় প্রকৃতি। আর প্রত্যয় হল যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে বা ধাতুকে একটি পূর্ণ শব্দে রূপ দেয়, তাকে প্রত্যয় বলে। ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, ধ্বনির লিখিত রূপ বর্ণ,
তাই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দ বা ধাতুর পরে যোগ হওয়া মানে বর্ণ বা বর্ণ সমষ্টিরই যোগ হওয়া। তাহলে প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হচ্ছে মানে শব্দ বা ধাতুর সঙ্গে বর্ণ বা বর্ণ সমষ্টি বা ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যোগ হচ্ছে, সেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছকেই প্রত্যয় বলা হচ্ছে। দেখবে এই যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বা বর্ণ বা বর্ণ সমষ্টি এগুলোর কিন্তু কোনো অর্থ নেই, তার মানে প্রত্যয় হয় অর্থহীন। প্রত্যয় কিন্তু অর্থহীন হয় এবং বসে কোথায়? ধাতু বা শব্দের শেষে বসে। কাজ কি করে না শব্দকে একটি নতুন শব্দে রূপান্তর করে, অর্থাৎ শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে দেয়, কিংবা ধাতুর সঙ্গে যদি বসে তাহলে সেই ধাতুটাকে একটা পূর্ণ শব্দে রূপ দেয়। এইভাবে একটা ধাতুর সঙ্গে বা শব্দের সঙ্গে প্রত্যয় যোগ করা মানে যেহেতু নতুন শব্দ গঠিত হচ্ছে, তাই বাংলা ভাষায় বা বাংলা শব্দভাণ্ডারে এইভাবে নতুন শব্দ গঠিত হয়ে বাংলা শব্দভাণ্ডারকে আরও ব্যক্ত করে, আরও সমৃদ্ধ করে। আমরা জানি যে ভাষা সমৃদ্ধ হয় নতুন শব্দ সৃষ্টির সাহায্যে, আর এই নতুন শব্দ সৃষ্টির এটা হলো একটা বিশেষ পদ্ধতি। নতুন নতুন শব্দ সৃষ্টির বিভিন্ন রকম পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি হলো প্রকৃতি প্রত্যয়ের সাহায্যে। আমি তোমাদেরকে প্রত্যয়ের ফটো তুলে যেটা পাঠিয়েছিলাম সেখানে প্রত্যয়ের সংজ্ঞা লেখা ছিল এইভাবে, দেখে নাও যে যেসব অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর বা শব্দের শেষে যুক্ত হয়ে ধাতুকে শব্দে পূর্ণতা দেয় কিংবা নতুন শব্দ গঠন করে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে প্রত্যয় বলে। উদাহরণ হিসেবে কি ছিল না কর্তব্য। কর্তব্যকে আমরা ভাঙলে দেখতে পাচ্ছি ক্রি যোগ তব্য, মানে ক্রি ধাতুর সঙ্গে এই যে শেষে যোগ হয়েছে তব্য প্রত্যয়। এই তব্যের কোনো কিন্তু অর্থ নেই, এটা বর্ণ সমষ্টি। স্মরণীয় স্মৃ যোগ অনীয়, মূল যে ধাতু সেটা হলো স্মৃ, তার সঙ্গে অনীয় প্রত্যয় যোগ হয়েছে। দোকানদার, এখানে আবার কোনো ধাতু নেই, এখানে একটা শব্দের সঙ্গে প্রত্যয় যোগ হয়েছে দোকান যোগদার, তার মানে দোকান শব্দের সঙ্গে দার প্রত্যয় যোগ হয়েছে। দাদাগিরি, দাদা যোগ গিরি, দাদা শব্দের সঙ্গে গিরি এই প্রত্যয় যোগ হয়েছে। দেখো দোকানদার আর দাদাগিরি, দোকান একটা আলাদা জিনিস, আর দার সঙ্গে যোগ হওয়ার সাথে সাথে দোকানদার পুরো শব্দটার অর্থ চেঞ্জ হয়ে গেছে। দাদাগিরি, দাদা যোগ গিরি, দাদা এর অর্থ এক, আবার গিরি যোগ করার সাথে সাথে দাদাগিরি মানে মাতব্বরি। মেয়েরা যেমন দিদিগিরি করে, ছেলেরা দাদাগিরি করে, যাই হোক দিদিগিরি দাদাগিরি সবই দাদাগিরি। হাঁটা, হাঁট যোগা, এখানে আবার হাঁট এই ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ হচ্ছে, এখানে আটা একটা বর্ণ, তাহলে কখনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হচ্ছে কার সঙ্গে? কখনো ধাতুর শেষে, কখনো আবার শব্দের শেষে। এইভাবে নতুন শব্দ গঠিত হচ্ছে কিংবা ধাতুকে একটা পূর্ণ শব্দে রূপ দেওয়া হচ্ছে। এবারে দেখা আছে যে প্রত্যয়ের কাজ। প্রত্যয়ের কাজ কি না প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে শব্দে পূর্ণতা দেয়, ধাতুকে একটা শব্দে পূর্ণ শব্দে একটা রূপ দেয়। আর কি করে না প্রত্যয় শব্দার্থের পরিবর্তন ঘটায়, অর্থাৎ শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে দেয়, নতুন নতুন শব্দ গঠন করে, এইভাবে শব্দ ভাণ্ডারকে পরিপূর্ণ করে বা সমৃদ্ধ করে। এটাই হলো প্রত্যয়ের কাজ। আরও যদি কিছু কাজ পাও বৈশিষ্ট্য হিসেবে সেগুলো লিখে রাখবে। এরপর আছে প্রত্যয়ের শ্রেণীবিভাগ। প্রত্যয় দুই প্রকার, দুই ধরনের। এক হচ্ছে কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয়, আরেকটি হলো তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়। কৃত প্রত্যয়ের আরেক নাম ধাতু প্রত্যয়। বোঝাই যাচ্ছে, যদি কৃত প্রত্যয়ের আরেক নাম ধাতু প্রত্যয় হয় তাহলে অবশ্যই ধাতু প্রত্যয় হবে যে প্রত্যয় ধাতুর শেষে বসবে। আর তদ্ধিত প্রত্যয় যদি শব্দ প্রত্যয় হয়, মানে তদ্ধিত প্রত্যয়ের আরেক নাম যদি শব্দ প্রত্যয় হয়, তাহলে সেই প্রত্যয় তদ্ধিত প্রত্যয় যে প্রত্যয় কোনো শব্দের শেষে যুক্ত হবে। তাহলে কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয়ের কাজ কি না ধাতুর শেষে যুক্ত হয়ে ওই ধাতুকে একটা পূর্ণ শব্দে রূপ দেওয়া। আর তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়ের কাজ কি না শব্দের শেষে যুক্ত হয়ে শব্দকে নতুন শব্দে রূপ দেওয়া। এবারে কৃত প্রত্যয়ের সংজ্ঞা কি আছে না যে প্রত্যয় ধাতুর শেষে যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয় বলে। উদাহরণ পাঠ্য, পঠ যোগ জ, এই জটা হলো কৃত প্রত্যয়ের উদাহরণ। পঠ ধাতুর সঙ্গে যেহেতু যোগ হয়েছে, ধাতুর সঙ্গে যোগ হয়েছে বলেই জটা এখানে কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয়।
এখানে উদাহরণ হিসেবে যখন আমরা পাঠ্য লিখছি এবং ভেঙে দেখাচ্ছি যে পট যোগ জ, তখন আমরা দাগ দিয়ে দেব, কারণ দাগ না দিলে কোনটা কৃত প্রত্যয় সেটা কিন্তু এক্সামিনার বুঝতে পারবে না। তাই জ ধাতু মানে ধাতুর সঙ্গে কিন্তু চিহ্ন দিতে হবে। ধাতুতে একটা চিহ্ন দেবে, ধাতুর চিহ্ন একটা আলাদা আছে, একটু রুট চিহ্ন। ধাতু মানে মূল, যেহেতু শব্দের মূল ক্রিয়ার মূল, তো একটা রুট চিহ্ন দেবে। তোমাদের রুট চিহ্ন, রুট ওভার চিহ্নটা জানো। আর প্রত্যয়ের নিচে কিন্তু দাগ দিতে হবে। তারপরে আছে বরণীয়। বরণীয়কে ভাঙলে ব্রি যোগ অনীয়, তাহলে ব্রি ধাতুর সঙ্গে অনীয় প্রত্যয় যোগ হয়েছে, তাই অনীয়টাতে আমরা নির্দিষ্ট করে চিহ্নিত করে দিলাম যাতে এক্সামিনারের বুঝতে অসুবিধা না হয়। ব্যাকরণ এমন একটা বিষয় যেটা বোঝানোর উপর নির্ভর করছে, তুমি কতটা ভালো করে বুঝেছো এবং তুমি পরীক্ষককে কত সুন্দর করে বুঝিয়ে দিতে পারছো, সেটাই হচ্ছে দেখার। এরপরে আছে তদ্ধিত প্রত্যয়ের সংজ্ঞা। তাহলে তদ্ধিত প্রত্যয়ের আরেক নাম শব্দ প্রত্যয়। তাহলে কাকে বলা হবে না, যে প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয় বলে। যেমন ফুলদানি, ফুল শব্দের সঙ্গে দানি প্রত্যয় যোগ হয়েছে, তাই আমরা নির্দিষ্ট করে দাগ দিয়ে দিয়েছি, চিহ্নিত করে দিয়েছি দানিতে, কারণ দানিটা এখানে তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়, কারণ ফুল শব্দের সঙ্গেই এই প্রত্যয়টা যোগ হয়েছে। আবার ফুচকাওয়ালা, ফুচকা যোগওয়ালা, ফুচকা শব্দের সঙ্গে ওয়ালা প্রত্যয় যোগ হয়েছে, তাই ওয়ালাটাকে চিহ্নিত করলাম, আন্ডারলাইন করলাম, তাই ওয়ালাটা এখানে তদ্ধিত বা শব্দ প্রত্যয়, কারণ শব্দের সঙ্গে যোগ হয়েছে ওয়ালা, তাই এটা তদ্ধিত বা শব্দ প্রত্যয়। এই প্রসঙ্গে আমাদের আরও দুটো জিনিস মনে রাখতে হবে, এখানে লেখাই আছে। একটা হলো কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ বলে, আর একটাকে তদ্ধিতান্ত পদ বা তদ্ধিতান্ত শব্দ বলে। কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ কাকে বলছে না, এই শব্দের মধ্যেই অর্থ লুকিয়ে রয়েছে। কৃদন্ত, কৃত, অন্ত, অর্থাৎ অন্তে মানে শেষে কৃত প্রত্যয় থাকবে। যে পদের শেষে কৃত প্রত্যয় থাকবে বা যে শব্দের শেষে কৃত প্রত্যয় থাকবে তাকে বলা হবে কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ। যেমন ধরো করণীয়, এই করণীয় শব্দের শেষে কোন প্রত্যয় আছে, অনীয় প্রত্যয়। অনীয়টা কি প্রত্যয় না কৃত প্রত্যয়। কি করে না, যেহেতু কৃত ধাতুর সঙ্গে যুক্ত হলো, কারণ ধাতু প্রত্যয়ের আরেক নাম কৃদন্ত কৃত প্রত্যয়। তাহলে ধাতু প্রত্যয়ের আরেক নাম যদি কৃত প্রত্যয় হয়, তাহলে কৃত প্রত্যয় যুক্ত যে শব্দ বা পদ সেটা হলো কৃদন্ত পদ বা শব্দ। যেমন করণীয়টা কৃদন্ত শব্দ বা পদ। তাহলে কৃদন্ত শব্দ বা পদের উদাহরণ দিতে বললে করণীয়তে আবার দাগ দিয়ে দিতে হবে, না হলে পরীক্ষক বুঝতে পারবে না যে কোনটা কৃদন্ত পদ বা শব্দের উদাহরণ তুমি দিলে। সংজ্ঞা হিসেবে কি লেখা আছে না, কৃত প্রত্যয়যুক্ত শব্দকে বা পদকে কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ বলে। আমার মনে হয় বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে আছে তদ্ধিতান্ত পদ বা তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিতান্ত এটাকে ভাঙলে দাঁড়াচ্ছে তদ্ধিত অন্ত, অর্থাৎ অন্তে থাকবে তদ্ধিত প্রত্যয়। অন্তে মানে শেষে, শেষে থাকবে তদ্ধিত প্রত্যয়। কার শেষে না, যে পদ বা যে শব্দের শেষে তদ্ধিত প্রত্যয় থাকবে তাকে বলা হবে তদ্ধিতান্ত পদ বা শব্দ। তদ্ধিতান্ত পদ কেন বলা হচ্ছে, কারণ তদ্ধিত প্রত্যয় আছে বা শব্দ প্রত্যয় আছে তদ্ধিত পদের শব্দের শেষে। সংজ্ঞা হিসেবে লেখা আছে, যে শব্দের শেষে তদ্ধিত প্রত্যয় থাকে তাকে তদ্ধিতান্ত পদ বা শব্দ বলে। যেমন রিক্সাওয়ালা, রিক্সা যোগওয়ালা, এখানে রিক্সা শব্দের সঙ্গে ওয়ালা প্রত্যয় যোগ করা আছে, তাই এখানে রিক্সাওয়ালাটাই হলো তদ্ধিতান্ত পদ বা তদ্ধিতান্ত শব্দ। তাহলে ধাতু, প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় এগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তোমাদের হয়ে গেছে। এখনো পর্যন্ত যারা মুখস্থ করে উঠতে পারোনি তারা মুখস্থ করে নাও, কারণ এরপরে বিভিন্ন প্রত্যয়ের উদাহরণ রয়েছে, অনেক প্রত্যয় আছে, সেই প্রত্যয়গুলো যুক্ত হয়ে অনেক শব্দ আছে, সেগুলো আমাদের পড়তে হবে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। তাই এই ধাতু এবং প্রত্যয়ের বিষয়টা যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু পরের দিকে আরও জটিল হয়ে যাবে।